প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের এপিসোডের প্রথম ঘটনায়। প্রথম যে ঘটনাটি আমরা শেয়ার করব, এই ঘটনাটি আমরা পেয়েছি একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের কাছ থেকে, যার নাম মোহাম্মদ শাহিন হোসেন। ওনার বাড়ি ঝিনাইদহ জেলার সদর উপজেলার ৮ নং ওয়ার্ডের খাজুরা নামক এলাকায়। উনি বর্তমানে মালয়েশিয়ার শিলাঙ্গরের একটি ল্যাপটপ ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কর্মরত রয়েছেন। ওনাদের সার্ভিস রুমে 22 জন রয়েছেন, আর ম্যাক্সিমামই তারা বাংলাদেশি। ওনারা কাজের ফাঁকে আফটার দ্য হরর ওয়ার্ল্ড চালিয়ে রাখেন, ঘটনাগুলো শোনেন, নিজেরাও ঘটনাগুলো নিয়ে আলোচনা করেন, কার জানা কোন ঘটনা রয়েছে। এভাবেই ওনারা ভয়ের ঘটনাগুলো নিয়ে আলাপ আলোচনা করেন। বেশ মজাই পান তারা, এক ধরনের ভৌতিক মজা। শাহিন হোসেন ভাই উনি ওনার নানির কাছ থেকে একটি ঘটনা শুনেছিলেন, আর এই ঘটনার কিছু অংশের প্রত্যক্ষদর্শী উনি নিজেও। ঘটনাটির সূত্রপাত হয়েছিল 1985 কি 80 সালের মধ্যবর্তী কোনো একটা সময়। তো ওনাদের যেই নানি বাড়ি, এই নানি বাড়িটা তো এই যে খাজুরা এলাকাতেই। ওনার এই নানি বাড়ির আশেপাশে যেই জায়গাগুলো রয়েছে সেটাও কিন্তু তাদেরই ছিল। একবার হয় কি, একজন লোক আসেন তার ওয়াইফকে সাথে নিয়ে। উনি বলেন যে ওনার থাকার জন্য একটা জায়গা দরকার। উনি অন্য জায়গা থেকে আসছেন আর কি, পরিচয় দেন। তো ওনার নানা সেটা চিনতেও পারে যে কোন এলাকার রেফারেন্স দিয়েছেন আর কি। তো ওই লোকটা আসলে যে স্থায়ীভাবে থাকার আবাসভূমি চাচ্ছিল, বিষয়টা এরকম না। উনি বলেছেন যে আস্তে আস্তে উনি টাকা পয়সা গুছিয়ে কোন একটা জায়গায় জায়গা কিনে সেখানে শিফট হয়ে যাবেন। তো ওনার নানা বললেন যে ওনার যে ভিটা মাটি সেখানে তো ওনারা থাকছেনই, আর মাঠে বিস্তীর্ণ জায়গা রয়েছে, সেখানে তো আর ঘর বাড়ি করা সম্ভব না। তবে ওনাদের ঘরের পেছন সাইডে ঝোপ জঙ্গল ছিল, সেখানে বড় বড় গাছও ছিল, বাঁশঝাড় ছিল। তখন এই শাহিন হোসেন ভাইয়ের নানা বললেন যে তুমি ওই জায়গাটা পরিষ্কার করে সেখানে ঘর বাড়ি বানিয়ে থাকো, তারপর তুমি জায়গা জমি কিনে আস্তে ধীরে তোমার জায়গায় তুমি চলে যাও। এই কথায় ওই লোকটা সম্মতি দেন, ধন্যবাদ জানান শাহিন হোসেন ভাইয়ের নানাকে। এরপর ওনারা ওই জায়গাটা বেশ কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করেন। বাঁশঝাড় কাটতে পারেন নাই, বেশ বড় জায়গা নিয়ে বাঁশঝাড় ছিল। তো এমনিতে যেখানে বড় বড় গাছ ছিল, ছোটখাটো ঝোপঝাড় হয়েছিল, সেই জায়গাটা পরিষ্কার করে ওইখানে ঘর তোলেন। ঘর তুলে সেখানে থাকতে শুরু করেন। মোটামুটি 7-8 বছর ছিলেন সেখানে। এরপর উনি ওনার পরিবার পরিজন নিয়ে অন্য জায়গায় চলে যান, ওই গ্রামেরই আর একটা সাইডে আর কি। সেখানে উনি জায়গা কিনেছিলেন, ছোট্ট একটা জায়গা, সেখানে ঘর তৈরি করে সেখানে চলে গিয়েছেন। উনি যখন চলে গেছেন তাতেও কোনো সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে নানার মৃত্যুর 6 মাস পর থেকে। এমনিতে কিন্তু গ্রামে যেই ঘর বাড়িগুলো রয়েছে, বিশেষ করে টিনের চাল, হঠাৎ করে রাতের বেলা টিনের চালের উপরে কিন্তু বিড়ালের দৌড়াদৌড়ি, তারপরে গন্ধগোকুল বা খাটাস যেটাকে বলা হয় অনেকে, যেটা বলেন, তারপর নেইল বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এটাকে অভিহিত করা হয় আর কি। এগুলো কিন্তু দৌড়াদৌড়ি করে। এটা আহামরি অস্বাভাবিক কোনো বিষয় নয়। আগেও এটা হয়েছে তাদের ঘরের টিনের চালের উপরে, কিন্তু নানার মৃত্যুর 6 মাস পর থেকে এই বিষয়টা একটু ভিন্ন রূপে ঘটতে থাকে। সেটা হচ্ছে কে যেন টিনের চালের উপর ঢিল দেয়, আর এই ঢিলটা বাড়ির যেই সাইডে জঙ্গল রয়েছে সেখান থেকে আসে। ওই যে ওনারা যে জঙ্গল পরিষ্কার করে ঘর বাড়ি তৈরি করেছিলেন, ওরা যখন জায়গা কিনেছেন সেই জায়গা প্রস্তুত করে তো এই ঘর ভেঙে নিয়ে চলে গেছেন। তারা চলে যাওয়ার পর আবার ওখানে ঝোপ জঙ্গল হয়ে গেছে। মনে হচ্ছে ওই সাইড থেকে কেউ ঢিল দেয়, ঢিলটা ওই সাইড থেকে এসে পড়ে। অর্থাৎ টিনের যে চাল, এই চালের যে ঢালু যে অংশটা রয়েছে, আমরা যদি দোচালা ঘরের কথা চিন্তা করি, তো ঢালু যে অংশটা রয়েছে সেই অংশে তো উল্টো পাশ থেকে ঢিল দেওয়া যাবে না, সেই পাশ থেকে ঢিল দিতে হবে। ওই পাশটা জঙ্গলের সাইডে ছিল, যেমন জঙ্গলের ওই সাইড থেকে কেউ ঢিল দেয়। আর ঢিল দেওয়ার পরই টিনের চালের উপরে দৌড়াদৌড়ির আওয়াজ। বিড়াল বা গন্ধগোকুল বা খাটাস বা নেল যেটাই আমরা বলি, এগুলো দৌড়াদৌড়ি করলে এক ধরনের শব্দ হয়। অনেক সময় দেখা যায় দুটো বিড়াল একে অন্যের সাথে ঝগড়াঝাটি করছে, মারামারি করে টিনের চালের উপর দৌড়াদৌড়ি করছে, ধূপধাপ ধূপধাপ আওয়াজ হয় এরকম। কিন্তু এটার সাথে কিন্তু আমরা পরিচিত। কিন্তু
যদি কোনো মানুষ দৌড়াদৌড়ি করে টিন চালের উপরে, সেটা কেমন হতে পারে? টিনের চাল দেবে যাবে, কটকট কটকট শব্দ করে বিভিন্ন জায়গায় দেবে যায়, আবার ঠাস করে শব্দ হয়ে সেই দেবে যাওয়া জায়গাটা উঠেও যাচ্ছে। ওটা দেবে থাকছে না, কিন্তু মনে হচ্ছে দেবে যাচ্ছে, আবার নিচ থেকে কেউ আবার চাপ দিয়ে সেটাকে তুলে দিচ্ছে, এরকমটা মনে হচ্ছে। এইটা তো বিড়ালের কাজ না, বা খাটাসেরও কাজ না। এটা কোত্থেকে আসে? আর এত জোরে দৌড়ায়, বিড়ালও কিন্তু তার ব্যালেন্স রাখতে পারবে না, কারণ চালটা তো ঢালু। ওই ঢালু অংশে দৌড়াতে গেলে কিন্তু বিড়াল পড়ে যাবে। পড়ছে না, কিন্তু অনায়াসে দৌড়াদৌড়ি করছে। এই বিষয়টা তখন শুরু হয়। এদিকে এই শাহিন হোসেন ভাইয়ের যেই মামারা ছিলেন, খালারা ছিলেন, তাদেরও বিয়ে শাদী হয়ে তারাও বিভিন্ন জায়গায় চলে গেছেন। বিশেষ করে মামারা বিদেশ চলে গেছেন, মানে প্রবাস জীবনে চলে গেছেন। বাড়িতে আসলে তেমন কেউ থাকে না। এখন নানি তো একা। এদিকে শাহিন হোসেন ভাইয়ের যেই দাদা বাড়ি, সেখানেই তো তার মা বাবা থাকেন। যেহেতু নানি একা, উনি ওনার স্বামীর ভিটা ছেড়ে কোথাও যাবেন না। এখন কি করা যায়? তখন শাহিন হোসেন ভাইয়ের মা বাবা চিন্তা করলেন যে এই শাহিন ভাইকেই তারা এখানে রেখে দেবেন, যেহেতু নানিকে দেখাশোনা করতে হবে, থাকলে ভালোই হবে। আর ওনার দাদা বাড়ি থেকে নানা বাড়ির দূরত্ব 1 কিলোমিটারও না, কাছাকাছি বলতে হবে। উনি নানির কাছে থেকেই লেখাপড়া করছিলেন। ওনার জন্ম 2002 সালে, আর উনি একটা ঘটনা প্রত্যক্ষ করেন 2007 সালের দিকে। সেটা হচ্ছে যে উনি তো তখন ছোট। নানি এক রাতের বেলা ওয়াশরুমে যাবেন, তো শাহিন হোসেন ভাইকে ডাক দিয়েছেন। তো শাহিন হোসেন ভাই উঠছেন, ওঠার পর হারিকেন নিয়ে উনি ওয়াশরুমের কাছাকাছি বসে আছেন। নানি ওয়াশরুমে গিয়েছেন। আরেকটা বিষয় বলে রাখা ভালো, এই ওয়াশরুমটা নতুন করে তৈরি করা হয়েছিল ঠিক সেই জায়গার কাছাকাছি যেখানে ওই যে একজন লোক এসেছিল পরিবার নিয়ে, সেখানে ছিল। ওই জায়গার কাছাকাছি ওয়াশরুমটা তৈরি করা হয়েছিল। ওয়াশরুমটা টিন দিয়ে ঘেরা ছিল, উপরেও টিন, চতুর্দিকেও টিন। উঠোনে কল ছিল, কল থেকে বেশ কিছুটা দূরেই আর কি। রাত তখন আনুমানিক 12টা সাড়ে 12টা বাজে আর কি। শাহিন হোসেন ভাই উঠোনের এক পাশে হারিকেন নিয়ে একা একা বসে আছে, আর নানি ওয়াশরুমে। হঠাৎ করে মনে হলো ওয়াশরুমের এই যে টিনের যে দরজা, এই দরজায় কেউ টক টক করে টোকা দিচ্ছে। টিনের ছেলে টোকা দিলে এক ধরনের আওয়াজ যেরকম হয়, ওই রকম আওয়াজ হচ্ছে। শাহিন হোসেন ভাই চিন্তা করলেন যে মনে হয় নানি ভেতর থেকে টোকা দিচ্ছেন, যে আমাকে সাহস দেওয়ার জন্য, আমি আবার ঘুমিয়ে পড়েছি কিনা উঠোনে, এটাও তো একটা চিন্তার বিষয়। উনি এটা চিন্তা করছেন, বারবার কিন্তু টোকা দিচ্ছে। কিছুক্ষণ পর নানি বের হয়ে আসেন। বের হয়ে এসে শাহিন হোসেন ভাইকে নিয়ে কলপারে যান। কলপারে গিয়ে হাত মুখ ধুয়েছেন, অজু করেছেন। এর ভিতর হয় কি, কোত্থেকে যেন ইটের একটা টুকরা বা মাটির একটা টুকরা, মানে ঢিল আর কি, ধপাস করে এসে উঠোনের উপর পড়ে, ওই ওয়াশরুমের সাইডটা, মানে ওই জঙ্গল সাইডটা, ওই পাশ থেকে। এরপর নানি ক্ষিপ্ত হয়ে সেই রকমের গালাজ করতে থাকেন যে তোরা আমার সীমানায় থাকিস, আমার জমিতে থাকিস, আর আমাদেরকে সমানে বিরক্ত করে যাচ্ছিস। অনেক সহ্য করছি, আজ না, আজকে আর তো সহ্য করা যাবে না। আজকে রাতটা তো পার হোক, তারপর দেখ কি করি। তোদেরকে এইবার শায়েস্তা করবই। আমার নাতিটা উঠানে বের হয়ে আসছে, তাকেও তোরা ভয় দেখানোর চেষ্টা করতেছিস, দেখ কি করি। আজকে আর কিছু বলবো না, সকালটা হোক, তোদেরকে এইবার শায়েস্তা করেই ছাড়ব। এই বলে শাহিন হোসেন ভাইকে নিয়ে ঘরে চলে যান। তো ওই রাতটা তেমন কিছু হয় না। পরের দিন উনি বিভিন্ন লোকদেরকে বলছেন, বলতে এই যে শাহিন হোসেন ভাইয়ের বাবাকে বলছেন। তো উনি বলতেছেন ঠিক আছে, দেখি কবিরাজ খুঁজি। কবিরাজ খোঁজাখুঁজি হচ্ছে, ওই রকম আসলে বিশ্বস্ত মানের কবিরাজ পাওয়া যাচ্ছে না। এর মধ্যে ঈদ এসে পড়ে। ঈদ যখন এসে পড়ে, তখন ঈদের ছুটিতে শাহিন হোসেন ভাইয়ের কয়েকজন মামাও বিদেশ থেকে চলে আসেন, খালারাও চলে আসছেন ঈদ করার জন্য বাড়িতে। তখন ওনারা খুব জোরে সোরে এই বিষয়ে প্রচেষ্টা করতে থাকেন যে আমরা যে কয়েকদিন আসি এর মধ্যে এটা সমাধান করেই যাবো ইনশাল্লাহ। ওনার মামা এই ঝিনাইদহের হরিণাকুণ্ড এলাকা থেকে বুলবুল নামে একজন কবিরাজকে ডেকে নিয়ে আসেন।
তো কবিরাজ আসেন, আসার পর উনি বেশ কিছু বিষয় বোঝার চেষ্টা করেন। যখন বুঝেছেন তখন বললেন যে এই কাজ ওনার দ্বারা হবে না, কারণ এটা যত সহজ মনে হচ্ছে বিষয়টা এরকম সহজ না। বিষয়টা এরকম না যে এমনিতে কোনো জিন এসে ঢিল ঢিল মারছে, এরকম না। এখানে অন্য আর একটা ব্যাপার আছে। এই ব্যাপারটা যে কি এইটা বুঝতে হলে তার ওস্তাদকে এই কাজে হাত দিতে হবে, তা না হলে ঝামেলা হয়ে যেতে পারে। কারণ এখানে এই যে ঢিল মারা, টিনের চালে দৌড়াদৌড়ি করা, এইটা সাধারণ কোনো জিনের কাজ না। ওরা কেন এখানে আছে, কিভাবে আসছে, এটা বুঝতে হবে। আর ওরা যে হঠাৎ করে চলে আসছে এটাও সত্য, ওরা দীর্ঘদিন ধরেও এখানে নাই। কিন্তু কি কারণে আসছে এটা না জেনে ওদেরকে তাড়ানোটা অত্যন্ত মুশকিল এবং ঝুঁকিপূর্ণ হবে, তাতে এই বাড়ির লোকদের প্রাণহানি হতে পারে। তখন পরিবার থেকে অনুমতি দেওয়া হলো, ঠিক আছে আপনি আপনার গুরুর সাথে যোগাযোগ করেন। তখন এই বুলবুল কবিরাজ তার গুরুকে ডেকে নিয়ে আসেন। তার গুরু আসছেন, আসার পর উনি বিষয়গুলো বুঝলেন শুরু থেকে কিভাবে কিভাবে কি হয়েছে। এটা শোনার পর বললেন যে হ্যাঁ, এবার আসল বিষয় বোঝার জন্য এই জিনগুলোকে হাজির করতে হবে। উনি হাজির করার চেষ্টা করছেন, অনেকক্ষণ ধরে চেষ্টা করেন, কোনোভাবেই হাজির হয় না। রাতের বেলায় চেষ্টা করছেন, ওখানে আশেপাশে কিন্তু আরো অনেক মানুষজন ছিল, তারাও দেখছেন। অনেকক্ষণ চেষ্টা করার পরও যখন হাজির হয় না, তখন ওই কবিরাজ বললেন যে এদেরকে যত সহজ মনে করছিলাম হাজির করা, এতটা যেটা না, এরা ভিন্ন ধরনের শক্তিশালী জিন। এদেরকে শুধু একটা পদ্ধতিতেই হাজির করা যাবে, সেটা হচ্ছে তুলা রাশির কোনো মানুষের উপরে। এমনিতে কোনো মানুষের উপরে এরা হাজির হবে না। তুলা রাশির কোনো মানুষ আশেপাশে আছে কিনা এটা যখন ওই কবিরাজ জিজ্ঞেস করেন, তখন এই শাহিন হোসেন ভাইদের পরিবার থেকে বলা হয় হ্যাঁ একজন আছে, তাদেরই একজন আত্মীয় মহিলা আছে। তো সেই মহিলাকে ডেকে নিয়ে আসা হয়। তো সেই মহিলা আসে, ওনার বাড়ি কাছাকাছি আর কি। তো আসার পর ওই কবিরাজ একটা বৃত্ত এঁকে ওই মহিলাকে বসিয়ে দেন এবং বলেন যে এই বৃত্তের মধ্যে শুধু 3 জন শক্তিশালী পুরুষ সদস্য থাকবে, এছাড়া আশপাশে যত মানুষ আছে সে সরে যেতে বলেন, নিরাপদ দূরত্বে সরে যেতে বলেন, তা না হলে তাদের উপরও কোনো একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর কবিরাজ তার মতো করে রুকিয়া করতে শুরু করেন। তো করছেন, এবার আর খুব বেশি সময় লাগেনি। হঠাৎ করেই ওই মহিলার কণ্ঠের মধ্যে পুরুষালী দ্বৈত কণ্ঠে, মানে 2 জন কথা বলছে, এরকম ভাবে কথা বলতে থাকে। এই আমাদেরকে ডাকছিস কেন, এত বড় সাহস, এই সেই, মানে এরকম কথা যেগুলা স্বাভাবিকভাবে বলে আর এরকম যখন বলছে, তখন ওই কবিরাজ বলছেন তোরা কারা, কে উপদ্রব করছিস কেন? এই বাড়ির যিনি কর্তা উনি তো মারা গেছেন, তার মৃত্যুর পর থেকে তোরা শুরু করছিস, তার সাথে তোর কোনো শত্রুতা ছিল, কোনো লেনাদেনা ছিল? তখন ওরা বলছে যে না, তার সাথে আমাদের কোনো শত্রুতা ছিল না, কোনো লেনদেনও ছিল না, কিছুই না। তো তাহলে তোরা এখানে আসলি কেন? তখন তারা জানায় যে তারা যমজ 2 জিন, যমজ ভাই, আর তারা হচ্ছে শ্মশানে থাকে। এই যে শ্মশানটা, এই শ্মশানটা কিন্তু কাছাকাছি একটা নদী আছে, নবগঙ্গা নদী। এই নবগঙ্গা নদীর তীরে এপার ওপার মিলিয়ে 3টা শ্মশান রয়েছে। ওইরকমই একটা শ্মশান থেকে এই 2 জিন এখানে এসে হাজির হয়েছে। তো কেন হাজির হয়েছে এই কথা যখন তারা জানায়, আশেপাশের লোকজন খুবই অবাক হয়ে যায়। সেটা হচ্ছে এই যে শাহিন হোসেন ভাইয়ের নানা, উনি একজন লোককে পরিবার সহ থাকতে অনুমতি দিয়েছিলেন। তারা সেখানে ছিল, যেহেতু একটু জঙ্গল এরিয়া, তারা কি করে কোথায় যায় এই বিষয়গুলো তো আসলে ওইভাবে মানুষের খেয়ালে আসেনি। আর ওই সময় প্রেক্ষাপটে 1975 থেকে 80 সালের মধ্যবর্তী ওই সময়ের প্রেক্ষাপটে তো ঘনবসতি তো ছিল না। এখন যেরকম ঘনবসতি হয়ে গেছে, তখন তো এরকম হালকা হালকা বসতি ছিল না, দূরে দূরে বাড়ি ঘর। রাত হলে কে কি করছে এটা তো জানা যেত না। তো ওই লোকের যিনি স্ত্রী ছিলেন, তার সাথে ওই এলাকারই আরেকজন লোকের সম্পর্ক হয়েছে, যেটা অবৈধ পরকীয়ার সম্পর্ক। আর ওই মহিলার পরপর 2টি অবৈধ সন্তান হয়েছিল, এটা কেউ জানে না। ওই সন্তানগুলো যখন ভূমিষ্ঠ হয়েছে, এরকম 2টো সন্তানকে ওই বাঁশঝাড়ের কাছে জীবিত অবস্থাতেই মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল।
কোনো জানাজা বা কোনো কিছুই হয় না। যখন এই ধরনের ঘটনা ঘটে তখন নাকি অত্যন্ত শক্তিশালী মানুষ খেকো নরপিশাচ জিনেরা এসে হাজির হয়, আর এরা নিজেদের শক্তি বৃদ্ধি করে মাটিতে পুঁতে ফেলা ওই সন্তানদেরকে খেয়ে ফেলে। যখন এই ঘটনা ঘটেছে প্রথমে একটা জিন এসেছে, ওই যমজ ভাইয়ের একটা, পরে যখন আবার ঘটেছে এরপরে আরেকটা আসছে, আর এই দুটো সন্তানকে খেয়ে ফেলার পর ওরা এখানে আস্তানা গেড়েছে। ওখানে আস্তানা গাড়ার পর ওদেরকেও বিভিন্নভাবে বিরক্ত করেছে। ওরা তাড়াতাড়ি করে ওই জায়গা ছেড়ে অন্যত্র চলে যায়। তখন ওরা এখানে আস্তানা গাড়ে, আর এরা তখন এই শাহিন হোসেন ভাইয়ের যে নানা বাড়ি, এই নানা বাড়িতে উপদ্রব করা শুরু করেছে। এভাবেই চলছে। তো এটা যখন জানায়, তখন জানার পর আশেপাশে যারা ছিল তারা তো বুঝে ফেলে যে ঘটনাটা কি। এরপর ওই কবিরাজ উনি বলেন যে যা হওয়ার হয়েছে, এটা নিয়ে আর কথা বাড়ানোর দরকার নাই, তোদের জন্য কিছু জিনিস রাখা হয়েছে, সেগুলো নিয়ে চলে যা। কবিরাজ কিন্তু এই রুকিয়া শুরু করার আগেই দুটো কালো খাসি, লাল গামছা, কলা, দুধ, নারকেল এই জিনিসগুলো নিয়ে বসেছিলেন। উনি জানতেন যে রাজি হওয়া মাত্রই ওদেরকে এই জিনিসগুলো দিয়ে বিদায় করতে হবে, সময় দেয়া যাবে না এদেরকে। উনি ওনার অভিজ্ঞতার আলোকে বুঝতে পেরেছিলেন ওরা তো যেতে চায় না। তখন কবিরাজ বলেছেন, তোদের আবাসস্থল ওই শ্মশানে কি তোদের জায়গার অভাব পড়ছে? এই জায়গাতে একটা সময় আরো পরিষ্কার হয়ে যাবে, তোরা তো এমনি থাকতে পারবি না। আর তোরা বিরক্ত করলে তোদেরকে সাহায্য করার জন্য কিন্তু আমি যথেষ্ট, এমনিতেই তোরা যাবি, এখন তাড়াতাড়ি এই জিনিসগুলো নিয়ে ভাগ। একটা পর্যায়ে এরা রাজি হয়ে যায়। তখন তারা বলে যে ঠিক আছে, এই জিনিসগুলো ওই ঝোপ জঙ্গলের ওখানে দিয়ে আসতে হবে, আর ওরা চলে যাচ্ছে। এরপর চলে যায়। তবে চলে যাওয়ার সময় কোনো কথাবার্তা ছাড়াই একটা কাঁঠাল গাছের ডাল, ওই সময় ওই ডালে অনেকগুলো ছোট ছোট কাঁঠাল ধরেছিল, মোটা একটা ডাল, আচমকা ওই ডাল ভেঙে দিয়ে ওরা চলে যায়। আর তখন ওই যে ভদ্র মহিলা যিনি ওই বৃত্তের মধ্যে ছিলেন উনি অজ্ঞান হয়ে পড়ে যান। পরবর্তীতে ওই উপকরণগুলো ওখানে দিয়ে আসা হয়েছিল, আর ওই যেই দুটো নবজাতক শিশু সন্তান, ওদের রুহের জন্য দোয়া করা হয়েছিল। আসলে ওদের তো কোনো অপরাধ ছিল না। তারপর থেকে আল্লাহর রহমতে এরকম সমস্যা এখন পর্যন্ত আর হয়নি। আর একটা বিষয় সেটা হচ্ছে যে এই যেই পরিবারটা, ওই পরিবারটা এখনো কিন্তু পাশের এলাকায় আছে। ওই পরিবারের 4 জন সন্তান রয়েছে, তাদের নাম সহ শাহিন হোসেন ভাই জানিয়েছেন, কিন্তু সঙ্গত কারণে সেটা আমরা প্রকাশ করছি না, সামাজিক বিভিন্ন বিষয় চিন্তা করে। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে এই ঘটনার মধ্যে শিক্ষণীয় অনেক ব্যাপার রয়েছে, আপনারা বুঝে নেবেন, এটা নিয়ে আমি খুব বিস্তারিত বলছি না। চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটিও কিন্তু আমরা পেয়েছি একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের কাছ থেকে, যার নাম হৃদয়। উনি বর্তমানে সৌদি আরবের রিয়াদে রয়েছেন। ওনার বাড়ি নোয়াখালী জেলার সদর উপজেলার সুধারামপুর থানার শিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামে। উনি অদ্ভুত একটি ঘটনা পাঠিয়েছেন। পুরোপুরি ঘটনাটি শুনলে আপনাদের কাছে দারুণ একটা অনুভূতি হবে। চলুন ঘটনায় চলে যাই। এই ঘটনাটি উনি প্রথম বুঝতে পারেন 2015 সালে। এই যে হৃদয় ভাই, ওনার একজন ফুফাতো ভাই রয়েছে। এই ফুফাতো ভাই মাঝে মাঝে বেড়াতে আসতো ওনাদের গ্রামে। এই ফুফাতো ভাইয়ের আবার এক চাচাতো ভাই রয়েছে, যার নাম হচ্ছে আব্দুল করিম। তো এই যে আব্দুল করিম, তাকে যখন প্রথম হৃদয় ভাই দেখেছেন, উনি তো রীতিমতো অবাক হয়ে গেছেন। মনে হচ্ছিল উনি কোনো এলিয়েন দেখছেন।
যে এইটা কেমন একটা ছেলে, এর চেহারা এমন কেন। প্রিয় লিসেনার্স, আপনারাও শুনলে আপনারাও এরকম চিন্তা করতে পারেন। কেননা এই যে আব্দুল করিম, এর নাকটা নাকি এতটাই সুচালো ছিল যে নাকের সামনের অংশ সুচালো হতে হতে সামনের অংশ কিছুটা বেঁকে গিয়েছে, আর তার কান দুটো ছিল খরগোশের মতো লম্বা হয়ে খাড়া খাড়া হয়ে গেছে। মুখমণ্ডলও অস্বাভাবিক রকমের লম্বা, বডিও লিকলিকে চিকন। যখন এইরকম দেখেছেন হৃদয় ভাই, উনি বলতেছেন কি ব্যাপার, এই ছেলের চেহারা, কান, নাক এমন কেন। উনি ভেবেছেন হয়তোবা অটিস্টিক কোনো ছেলে হবে, এরকম কিছু। তখন এই হৃদয় ভাইয়ের যেই ফুফাতো ভাই, তার নাম হচ্ছে রফিক, এই রফিক ভাইকে জিজ্ঞেস করেছেন, হ্যাঁ রে রফিক, তোর এই কাজিন এরকম দেখতে কেন, ওর কি কোনো সমস্যা? তখন রফিক ভাই বলছে, এই হৃদয় চুপ চুপ চুপ, খবরদার ওর সামনে সব কথা বলিস না, সমস্যা হয়ে যাবে কিন্তু। হৃদয় ভাই বলেন, কিসের সমস্যা হবে? তখন এই রফিক ভাই বলছেন যে একটু পরেই বুঝতে পারবি ওর সাথে কথা বলতে গেলে। হৃদয় ভাই তার সাথে পরিচয় হচ্ছেন যে আমি হৃদয়, আপনি কেমন আছেন, মানে এইভাবে কিছু কথাবার্তা বলার চেষ্টা করছেন। এই যে আব্দুল করিম, উনি যখন উত্তর দিয়েছেন তখন তো হৃদয় ভাই একদম আরো বেশি অবাক হয়ে গেছে। তার কণ্ঠস্বর, তার অঙ্গভঙ্গি সব কিছুই মেয়েদের মতো, অথচ উনি একজন পুরুষ মানুষ। প্রথম দিকে চিন্তা করেছেন যে সে কি হিজড়া কিনা, পরবর্তীতে রফিক ভাইয়ের কাছ থেকে জানলেন না, সে হিজড়া না, সে এরকমই। আরো বেশ কিছু তথ্য রফিক ভাইয়ের কাছ থেকে হৃদয় ভাই জানতে পারলেন। সেটা হচ্ছে, যখন এই করিম ভাইয়ের জন্ম হয় তার আগে ওনার একজন ভাই ছিল। যখন এই করিম ভাই জন্মগ্রহণ করেন তখন তার মা বাবা অনেক খুশি। ওনার বয়স যখন কয়েক বছর, তখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক। হঠাৎ করে ওনার বাবা মারা যায়, পরিবারের শোকের ছায়া নেমে আসে, সবাই কান্নাকাটি করছে। ওই সময় নাকি এই করিম ভাই অনেক হাসাহাসি করছেন। উনি তো তখন ছোট মানুষ, তবুও হাসাহাসি করছেন। সাধারণত দেখা যায় যে বাড়ির সবাই যদি কান্নাকাটি করে, শিশু বাচ্চারা তারা তো বুঝতে পারে না, সবার কান্না দেখে তারাও কান্নাকাটি করে। কিন্তু ওনার বেলায় হচ্ছে তার উল্টোটা। বাচ্চাটা কেন কান্নাকাটি করছে কেউ কিন্তু বুঝতে পারছে না। মানুষ ওই বাড়িতে যত কান্নাকাটি করছে আর এই বাচ্চাটা তত বেশি হাসাহাসি করছে। বিষয়টা খুবই অদ্ভুত। এরপরে এই করিম ভাইয়ের মা, উনি খেয়াল করতেন যে করিম ভাই কার সাথে যেন কথা বলার চেষ্টা করে, কার সাথে খেলার চেষ্টা করে। উনি কিন্তু তখনও ওইভাবে দৌড়াদৌড়ি করতে পারেন না, ওইভাবে কথাও শেখেন নাই। অনেক সময় আমরা দেখি ছোট বাচ্চারা হামাগুড়ি দিয়ে কোনো দিকে এগিয়ে যায়। আমরা যদি ছোট বাচ্চাদেরকে ডাকি, এই বয়সের আর কি, যারা হামাগুড়ি দিয়ে আগাতে পারে, তারা হাত এবং হাঁটুর উপর ভর করে সামনের দিকে এগিয়ে আসে। এক হাত দিয়ে সামনে কারো চেহারা ধরতে যায়, নাক ধরতে যায়, চুল ধরতে যায়, কান ধরতে যায়। মনে হচ্ছে যে এই যে করিম ভাই, উনিও এটা ধরার চেষ্টা করছেন। ওনার মা এটা খেয়াল করেন। তো ওনার মা বলতেন যে, কিরে বাবা, তুই কার সাথে কথা বলিস, এরকম বুঝাইতেন আর কি, চেষ্টা করতেন আর কি। আর তখন এই করিম ভাই হাত দিয়ে একদিকে দেখাতেন। ওনার বাড়ির পাশে একটা বড় নারকেল গাছ ছিল, ওই নারকেল গাছটার দিকে হাত দিয়ে দেখাতেন, ওই দিকে কেউ আছে, তার সাথে খেলাধুলা করছেন, এরকমটা আর কি বুঝাতেন। তো এইভাবেই সময় যেতে থাকে। মাঝে মাঝে ওনার মা খেয়াল করতেন যে করিম ভাইয়ের মুখের মধ্যে খাবার, মনে হচ্ছে কেউ খাবার খাইয়ে দিচ্ছে, কিন্তু কে খাইয়ে দিচ্ছে এটা বোঝা যাচ্ছে না। বাচ্চাদের মুখে খাবার দিলে বাচ্চারা খেতে থাকে, মুখটা ফোলা থাকে, ওইরকম কিন্তু বোঝা যেত। এমনকি হা করলে খাবারও দেখা যেত, কিন্তু এই খাবারটা কোত্থেকে আসছে এটা কিন্তু ওনার মা দেখতে পেতেন না। তো এভাবে কিন্তু করিম ভাই বড় হচ্ছিলেন। ওনার মা বুঝতে পেরেছিলেন যে এখানে অস্বাভাবিক কিছু আছে, তবে গুরুতর কোনো কিছু না হওয়ার কারণে ওনার মা ওইভাবে কোনো হুজুর কবিরাজের কাছে যান। তো
তো এভাবেই চলছিল, উনিও বড় হচ্ছেন। এদিকে হয় কি, এই যে ওনার যে বড় ভাই, উনিও তো তার থেকে বয়সে বেশ বড়ই। সে তো পরিবারের হাল ধরছেন, যেহেতু তার বাবা আর্লি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, তাড়াতাড়ি মারা গেছেন, পরিবারের হাল তো ধরতে হবে। একবার হয় কি, ওনার বড় ভাই মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে একটা ট্রাকের সাথে। তার মোটর সাইকেলের ট্রাকের চাকার নিচে ঢুকে যায়, আর ওইটার সাথে তারও চাকার নিচে ঢুকে যাওয়ার কথা। অদ্ভুত ব্যাপার হলো, ওই মুহূর্তে তার কাছে মনে হলো এই যে করিম ভাই, সে নাকি এক হাত দিয়ে টান দিয়ে তাকে রাস্তার সাইডে নিয়ে গেছে। দেখে তার ভাই সাইডে নিয়ে গেল। ওইখানে করিম ভাই কিভাবে আসলেন, এটা একটা রহস্যের ব্যাপার। মারাত্মক একটা দুর্ঘটনার হাত থেকে আল্লাহর রহমতে বেঁচে ফিরলেন এই করিম ভাইয়ের বড় ভাই। এই করিম ভাইদের বাড়ি হচ্ছে সোনাপুর, নোয়াখালীর যে সোনাপুর এরিয়া রয়েছে, এই সোনাপুরে, যেটা সদর উপজেলাতেই একটা জায়গা। তো করিম ভাই এভাবে বড় হচ্ছিলেন। আরও একটা ব্যাপার হচ্ছে যে উনি টাকা চিনতেন না। উনি 500 টাকা, 1000 টাকা বা যে টাকার নোটই দেওয়া হোক না কেন, টাকার কোনো ভ্যালু ওনার কাছে ছিল না, উনি টাকা চিনতেন না। মাঝে মধ্যেই ছোটবেলা থেকেই উনি হারিয়ে যেতেন। প্রথমবার যখন হারিয়ে যান তখন তার বয়স 4 বছর কি 5 বছর। হারিয়ে যাওয়ার পর ওই সময় থানায় জিডি করা হয়, মাইকিং করা হয়। 3-4 দিন পর উনি ফেরত আসেন হঠাৎ করে। ওনার মা তো কান্নাকাটি শুরু করে দিয়েছেন আনন্দে, ছেলেকে ফেরত পেয়েছেন। তখন করিম ভাইকে জিজ্ঞেস করলেন যে বাবা তুই কোথায় ছিলি? উনি বলতে পারেন না। উনি বলেন যে আমি তো সমুদ্রের মাঝখানে গেছিলাম, পাহাড়ের উপরে উঠছিলাম, অনেক ফলমূল দেখছি, অনেক কিছু খাইছি, এরকম বলেন। প্রতি মাসেই নাকি 1বার কি 2বার উনি এভাবে হারিয়ে যেতেন। এই বিষয়টার সাথে পরিবার অভ্যস্ত হয়ে যায়। সবাই জানতো যে সে হারিয়ে গেলে আবার 3-4 দিন পর এমনিতেই ফেরত আসে। ওনার মা একজন ভালো হুজুরের কাছে গিয়েছিলেন ওনার বিষয়ে কথা বলতে। তো হুজুর সময় নিয়েছিলেন। পরবর্তীতে হুজুর যেটা জানালেন সেটা হচ্ছে যে খুব ভালো এবং শক্তিশালী হাজব্যান্ড ওয়াইফ দম্পতি, তারা জিন, তারা মূলত এই করিম ভাইয়ের যত্নে রয়েছেন। তারা করিম ভাইকে ছেলের মতো করেই দেখাশোনা করছেন। তারা ওই নারকেল গাছটাতে থাকে। এদের কাছ থেকে কোনোভাবেই ইচ্ছাকৃতভাবে তদবিরের মাধ্যমে করিম ভাইকে আলাদা করা মোটেও ঠিক হবে না, তাহলে আরো বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। হতে পারে তারা ইচ্ছাকৃতভাবেই চলে যেতে পারে। তারা যখন চলে যাবে করিম ভাই আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে, স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারবেন। তবে তারা ইচ্ছা করে যাবে কি যাবে না এটা বলা মুশকিল। কিন্তু কোনো তদবির এখানে করা যাবে না, তাদের উপর কোনো জোর খাটানো যাবে না, এতে করে করিম ভাইয়ের ক্ষতি হবে। আরও একটা বিষয়, সেটা হচ্ছে করিম ভাই উনি দুর্দান্ত রান্না করতে পারতেন। উনি যখন রান্না করতেন তখন সেই রান্নার তরকারি হোক যেটাই হোক, দুর্দান্ত স্বাদ ঘ্রাণ এতটাই হতো যে দূর দূরান্ত থেকে মানুষজন টের পেত যে এখানে কিছু রান্না হচ্ছে। উনি পিঠা বানালে সেই পিঠার ঘ্রাণ অনেক দূর পর্যন্ত চলে যেত। মানুষজন বুঝতে পারত এই যে করিম ভাই মানে পিঠা বানাচ্ছেন, মানে যেই রান্নাটাই করুক, যেই তরকারিটাই সে রান্না করুক, এমনকি ভাত রান্না করলেও ভাতের কিন্তু একটা সেন্ট থাকে, সেটাও দূর দূরান্ত থেকে পাওয়া যেত। মানে আশেপাশের কয়েক বাড়ি পর্যন্ত তারা বুঝতে পারত যে এই রান্নাটা করিম ভাই করেছেন। ওনার হাতের রান্নার একটা বিশেষ গুণ ছিল। আর উনি কথা বলতেন হুবহু মেয়েদের মতো করে, তার অঙ্গভঙ্গি চালচলন মেয়েদের মতো ছিল। তো এই যে 2015 সালে রফিক ভাই করিম ভাইকে নিয়ে আসছিলেন আর কি এই শিবপুর গ্রামে, তখন তো হৃদয় ভাই করিম ভাইকে দেখেন, উনি তো অবাক হয়েছেন। তবে ওনার সাথে হাঁটাচলা করেছেন, কথাবার্তা বলেছেন। তার মধ্যে অস্বাভাবিকতা বলতে এই মেয়েলি আচরণ ছাড়া তেমন কিছু দেখেন নাই। রাতের বেলা যেটা ঘটে সেটা হচ্ছে যে যেহেতু আত্মীয় বাড়িতে আসছে করিম ভাই, তো ওনাদেরকে এক জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে।
এই যে রফিক ভাইকে যখন বলা হয়েছে যে রফিক তুই আর করিম এক জায়গায় থাক, তখন এই রফিক ভাই চিৎকার করে বলছে, আরে না 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 না, আমি ওর সাথে এক রুমে থাকতে পারবো না, ওরে আল্লাহ আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আমি থাকতে পারবো না। তখন বলে যে কেন, কি হয়েছে? বলে অনেক সমস্যা হয়, ও তো স্বাভাবিক না, ওর সাথে থাকলে আমি অনেক ভয় পাই। তখন আর একজনকে সাথে দেওয়া হয় যে ঠিক আছে তারা 3 জন মিলে থাকে। তো 3 জন ওনারা শুয়েছেন। তখন আবার বেশ গরম পড়েছিল, গরমের কারণে চিন্তা করলেন যে একটু বাইরে বের হই, হাওয়া খাই। তখন 2 জন বের হয়েছে, তখন আর ওই করিম ভাই বের হন নাই, উনি ঘরেই আছেন। এরপর ওনারা 2 জন যখন হাঁটতে হাঁটতে একটা সাইডে আসলেন, সেখানে আবার হৃদয় ভাইও ছিল। 3 জন মিলে গল্প করছেন, আর ওই যে করিম ভাই উনি তো রুমের মধ্যে। হঠাৎ করে এমন সুরেলা কণ্ঠে গানের আওয়াজ ওনাদের 3 জনের কানে ভেসে আসে। প্রথমে হৃদয় ভাই দারুণ অবাক হয়েছেন যে এমন সুরেলা কণ্ঠে কে গান গায়, তাও আবার মেয়ে মানুষ। তখন রফিক ভাই জানান যে এটা এই করিমের কণ্ঠ। হৃদয় ভাই বললেন যে অসম্ভব, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ ঠিক আছে, তার কণ্ঠ কিছুটা মেয়েদের মতো, তাই বলে এইরকম সুরেলা কণ্ঠে কোনো মানে কণ্ঠটা ভেসে আসছে, যে গানের যেই একটা টোন। আমরা অনেক সময় প্রফেশনাল আর্টিস্ট যারা সিঙ্গার, যারা গান গায়, সুর তাল লয় এগুলো কিন্তু মেনটেন করে গান গায়, মনে হচ্ছে ওইভাবে গান গাচ্ছিল, যেটা আসলে এই করিম ভাইয়ের পক্ষে অসম্ভব ছিল, সেটাই উনি করছিলেন। এটা কিভাবে সম্ভব হতে পারে, আবার এত সুরেলা কণ্ঠে? এরপর যখন সবাই আলাদা হয়ে চলে যান, যে যার ঘরে অনেক রাত হয়ে গেছে, ঘুমানোর জন্য চলে গেছেন, এই যে রফিক ভাই যে শুয়েছেন তার সাথে তো আরেকজন শুয়েছেন। রফিক ভাই তো ভয় পাচ্ছিলেন না। আর একজন যে ব্যক্তি হঠাৎ করে রাতের বেলা কোনো একটা সময়, রাত আনুমানিক কয়টা বাজে এটা ওনার ঠিক মনে নাই, হতে পারে 3টা সাড়ে 3টা বাজে আর কি, উনি একটা দৃশ্য দেখে খুব ভয় পেয়ে যান। উনি দেখেন যে এই যে করিম ভাই, এই করিম ভাই এক হাতে রফিক ভাইকে ধরে শূন্যে তুলে দিচ্ছেন, আবার ধাপ করে ধরে ফেলছেন। অনেক সময় আমরা হাতে কোনো বল রেখে উপর দিকে ছুঁড়ে দিয়ে যেমন ধরি, আবার যে বলটা আবার হাতের দিকে ফেরত আসে আমরা ধরে ফেলি, ওই রকম উনি ধরছেন। এরকম কয়েকবার করেছেন, 5 কি 10 সেকেন্ডের মধ্যে যে কয়েকবার করা যায় এরকম করেছেন, আবার স্বাভাবিকভাবে শুইয়ে দিয়েছেন। এটা কিন্তু ওই যে সাথে থাকা আরেকজন ভাই, এটা উনি দেখেছেন। তবে উনি আর ওই সময় কোনো কিছু বলেন নাই। সকালবেলা উনি বলেছেন আর কি যে উনি তো এটা দেখেছেন। তো এভাবে কিন্তু চলছিল। পরবর্তীতে উনি চলে যান আর কি, এই যে করিম ভাই উনি আবার চলে গেছেন তার বাড়িতে। ওনার আরও একটা বিশেষত্ব ছিল, সেটা হচ্ছে যে উনি যদি, ওনার তো ব্যবহার অনেক ভালো ছিল, কিন্তু উনি যদি কারোর সাথে ঝগড়া করতেন, বিশেষ করে কেউ যদি গায়ে পড়ে ওনার সাথে ঝগড়া করতো, তাহলে তার অবস্থা খারাপ হয়ে যেত। এই যে করিম ভাইয়ের বড় ভাইয়ের যিনি স্ত্রী, সেটা কিন্তু করিম ভাইয়েরই আপন মামাতো বোন, তার বড় ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। কোনো এক কারণে তার মামাতো বোনের সাথে এই করিম ভাইয়ের ঝগড়া লেগেছিল। ওই রাত্রে ওই মামাতো বোন অন্ধকারে এমন চট থাপ্পড় খেয়েছে যা বলার মতো। এভাবে যেই তার সাথে অকারণে ঝগড়া করত, তাকে কিন্তু রাতের বেলা মারধর খেতে হতো। এটা একটা বিষয় ছিল। এখন এরকম আর কতদিন এভাবে কি চলতে পারে? একটা মানুষের জীবন তো এভাবে চলতে পারে না। কিন্তু তার মা তো এই বিষয়ে কোনো কিছু করবেন না, কারণ এটা করতে গেলে তার সন্তানের ক্ষতি হতে পারে। উনি আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন যে যারা আছে তারা তো ভালো, তাদের যখন মনে হবে যে আমার এই সন্তানকে এখন স্বাভাবিক হতে দেয়া দরকার, তারা চলে যাবে। উনি কিন্তু আল্লাহর উপর এই ভরসা দিয়েছিলেন। উনি কখনো কোনো কিছু করে নাই, কোনো ওই ধরনের কোনো কবিরাজের কাছেও যায় নাই, কোনো কিছু তদবিরও গ্রহণ করে নাই। মাঝে মাঝে করিম ভাইয়ের উপর ওই জিন যখন সাওয়ার হতো, তখন তার আম্মুকে বলতো, মানে করিম ভাইয়ের মাকে বলতো যে আপনাকে রান্না করে দেই এটা সেইটা। তো সে রান্না করে দিত, কিন্তু করিম ভাই রান্না করতেন, এরকমটা হতো। তবে করিম ভাইয়ের মা কিন্তু কখনো ওইভাবে বলতেন না যে আমার ছেলেকে ছেড়ে চলে যাও, এটা সেটা উনি কখনোই বলতেন না। উনি আল্লাহর উপর ভরসা করেছেন। উনি জানতেন যে এগুলো আবার অনুরোধ করতে গেলে ঝামেলা হতে পারে। এভাবে কিন্তু করিম ভাইয়ের জীবন চলছিল।
হৃদয় ভাই উনি জানালেন আরো একটা বিষয়, সেটা হলো যে করিম ভাই এখন কি করছেন। উনি তো সেই 2015 সালে দেখেছেন, এখন 2025 সাল, 10 বছর হয়ে গেছে। এখন করিম ভাই কি করছেন। হৃদয় ভাই আমাদেরকে জানালেন যে উনি বিদেশে আসার আগে করিম ভাইকে দেখে ততটাই অবাক হয়েছেন 2015 সালে যখন দেখে অবাক হয়েছিলেন। সেটা হচ্ছে ওই যে ওনার চেহারায় যে অস্বাভাবিক ভাব, কানটা যে খরগোশের মতো খাড়া খাড়া লম্বা, সেটা নাই। তার কান স্বাভাবিক হয়ে গেছে, স্বাভাবিক মানুষের মতো। তার নাক যে সুচালো সুচালো হতে হতে সামনের দিকে ঝুলে পড়েছে, বাঁকা হয়ে গেছে, এটা এখন আর নাই। উনি স্বাভাবিক হয়ে গেছেন। তার চেহারার মধ্যে যে অস্বাভাবিকতা ছিল সেটাও নাই। তার কণ্ঠের মধ্যে যে মেয়েলি ভাব ছিল সেটাও অনেকটাই কমে গেছে। একদম স্বাভাবিক একজন মানুষ যেভাবে কথা বলে, পুরুষ মানুষ, ঠিক সেভাবেই এখন উনি কথা বলেন। আর উনি যে টাকা চিনতেন না, এখন উনি ব্যবসা করেন। তার ভাই হচ্ছে কাঠের ব্যবসা করেন, এই করিম ভাইয়ের বড় ভাই। কাঠের ব্যবসা বলতে কাঠের উপর নকশা তোলেন আর কি, মেশিন দিয়ে। উনি সেই ব্যবসার একটা অংশ দেখাশোনা করেন, টাকা পয়সার হিসাব রাখেন। যিনি টাকাই চিনতেন না জীবনের বড় একটা সময়, উনি এখন টাকা পয়সার নির্ভুল হিসাব রাখছেন। উনি স্বাভাবিক জীবনে ফেরত আসছেন। উনি কিভাবে স্বাভাবিক জীবনে ফেরত আসলেন এই বিষয়ে হৃদয় ভাই ওইভাবে বলতে পারেন নাই। তবে উনি ধারণা করেন হয়তোবা ওই যে জিন দম্পতি যারা করিম ভাইকে দেখাশোনা করতেন, ওনারাই হয়তোবা করিম ভাইকে স্বাভাবিক জীবনে ফেরত দিয়ে দিয়েছেন, যেন ওই ছেলেটা স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তার জন্য কষ্ট না হয়। কারণ তার জীবন তো অস্বাভাবিক দিকে চলে যাচ্ছিল। করিম ভাই এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন, স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন। এটা কিন্তু অনেক ভালো একটা খবর। আমরা সাধারণত এই ধরনের ঘটনার ক্ষেত্রে দেখি যে স্বাভাবিক কিন্তু থাকে না, সারা জীবন ওভাবেই চলতে হয়। এমন অনেক ঘটনা ঘটেছে, কিন্তু করিম ভাইয়ের ক্ষেত্রে দেখা গেল যে আল্লাহর রহমতে উনি এখন পুরোপুরি স্বাভাবিক জীবনযাপন করছেন। আলহামদুলিল্লাহ। আমরা এই ঘটনার মধ্যে যে দারুণ একটা এন্ডিং পেলাম, এটাই আমাদের জন্য অনেক ভালো একটা অনুভূতি দিয়েছে। ধন্যবাদ জানাচ্ছি হৃদয় ভাইকে ওনার পাঠানো এই ঘটনার জন্য। আমরা আজকের এপিসোডে যাদের কাছ থেকে ঘটনা পেয়েছি তাদের দুজনকেই জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন। দুজনেই আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাই। প্রবাসে অনেক রেমিটেন্স যোদ্ধা ভাইরা রয়েছেন যারা কাজ করতে করতে আফনান দহর ওয়ার্ল্ডের ঘটনাগুলো শুনতে থাকেন। তারাও তাদের জীবনে ঘটে যাওয়া, তাদের জানা ঘটনাগুলো আমাদেরকে প্রতিনিয়ত পাঠাচ্ছেন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের কাজগুলো সহজ করে দিন। প্রবাস জীবনটা অনেক কষ্টের, যেমনটা হৃদয় ভাই জানিয়েছেন যে উনি এখন কাজ নিয়ে খুব কষ্টে আছেন, আমাদের কাছে দোয়া চেয়েছেন। এখন ওনার হাতে তেমন কোনো কাজ নাই, যেন উনি ভালো কাজ পেয়ে যান, সেই দোয়া আমাদের কাছে চেয়েছেন। আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা উনি সহ প্রবাস জীবনে যারা এই সমস্যার মধ্যে রয়েছেন, কাজ নিয়ে সংকটে রয়েছেন, আল্লাহ তাআলা তাদের একটা উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন। কারণ তারা অনেক কষ্ট করে বিদেশে গিয়েছেন, অনেক টাকা পয়সা খরচ করে গিয়েছেন। সেখানে গিয়ে এই ধরনের কষ্টে যদি পড়ে যান, তাহলে এই কষ্ট আল্লাহ ছাড়া আর কারো কাছে আসলে বলাটা খুব মুশকিল হয়ে যায়, অন্য কেউ বুঝতে পারে না। কারণ প্রবাস থেকে কেউ যখন দেশে আসে, সবার মধ্যেই একটা আকাঙ্ক্ষা কাজ করে সে কি নিয়ে এসেছে সাথে করে। কিছু যদি না নিয়ে আসতে পারে অভিমান করে, তার জন্য কিছুই আনলো না। আসলে প্রবাস জীবনে একটা মানুষ কি পরিমাণ কষ্ট করে তা আসলে আমরা দেখি না বলেই ওই অনুভূতিটা আমাদের মধ্যে কাজ করে না। প্রবাস জীবনে যারা রয়েছেন তাদের অনেকের সাথে আমার দেখা হয়েছে, বিশেষ করে সৌদি আরবে আমি কয়েকবার গিয়েছি, দেখা হয়েছে। আমি দেখেছি তপ্ত রোদের মধ্যে তারা কিভাবে কাজ করেন, কতটুকু বেতন পান তারা, কয় বছর পর পর তারা ছুটি পান, আবার ফেরত আসতে হয়। এয়ারপোর্টে তাদের যাওয়া আসা দুটোই আমার দেখার সৌভাগ্য হয়েছে। আমি দেখেছি তাদের চলাফেরা। আসলে তাদের জন্য আমরা দোয়া করি। আমরা তো তেমন কিছু করতে পারবো না, তবে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আমরাও তাদের কাছে দোয়া চাই, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরাও যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, নিরাপদে থাকতে পারি।
আর আপনাদের পাঠানো ঘটনাগুলো যেন আমরা সুন্দরভাবে তুলে ধরতে পারি।